আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি ক্লাস করব, সেটা শুধুমাত্র বেসিকটা শক্ত করার জন্য। তোমরা যারা অর্থনীতি সাবজেক্ট নিয়েছো, এইচএসসি এবং আলিম শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসিতে অর্থনীতিকে তোমরা অর্থনীতি সাবজেক্ট নিয়েছো, তোমরা যদি অর্থনীতিতে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অর্থনীতির বেসিকটা তোমাদের স্ট্রং থাকতে হবে। বেসিকটা তোমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। যদি বেসিকটা স্ট্রং না থাকে, ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা অর্থনীতিতে ভালো রেজাল্ট করতে পারবে না। অথবা শুধুমাত্র অর্থনীতি পড়ে পাস করবে, কিন্তু ভবিষ্যৎ জীবনে অর্থনীতি নিয়ে স্ট্রং একটা পজিশনে যেতে পারবে না। অর্থনীতি সাবজেক্ট এমন একটি সাবজেক্ট যা বাস্তবতার জীবনের সাথে ম্যাচ রয়েছে। বাস্তব জীবনের সাথে যদি ম্যাচ করে তুমি অর্থনীতিকে পড়তে পারো, বাস্তব জীবনের সাথে রিলেট করে যদি অর্থনীতিকে পড়তে পারো, তাহলে তোমার অর্থনীতি তোমাকে অনেক আনন্দ দিবে। যে কোনো বিষয়ের ব্যাপারে যদি কোনো সাবজেক্টের প্রতি নিজেকে আসক্ত করতে না পারো, কোনো বিষয়ের প্রতি যদি তোমার ইন্টারেস্ট না জন্মে, তাহলে সেই বিষয় পড়তে তোমার স্বাভাবিকভাবে বোরিং লাগবে, বিরক্তিকর লাগবে। ঠিক তদ্রূপভাবে অর্থনীতি এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টের সাথে যদি তোমার জীবনকে রিলেট করতে পারো, তোমার জীবনের লক্ষ্যকে রিলেট করতে পারো, অথবা অর্থনীতি সাবজেক্টটি বুঝে বুঝে পড়তে পারো, তাহলে সেই অর্থনীতি দিয়ে তোমার জ্ঞানের পরিধি, তোমার আগামী দিনের লক্ষ্যে পৌঁছতে তোমাকে অনেক উৎসাহ দিবে। সুতরাং বন্ধুরা, তোমাদেরকে বলবো, অর্থনীতি পড়তে গিয়ে তোমরা বুঝে শুনে টপিকস টু টপিকস, একটার সাথে আটটা রিলেটেড টপিকস টু টপিকস, অন্য একটি টপিক্সের সাথে অন্য টপিক্সের যে রিলেশন রয়েছে, সেই রিলেশন যদি সৃষ্টি করতে পারো, তৈরি করতে পারো, যদি সেটার ম্যাপ তৈরি করতে পারো, তাহলে অর্থনীতি তোমাকে অনেক আনন্দ দিবে, অর্থনীতিতে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। ঠিক তদ্রুপভাবে আজকে তোমাদেরকে একটা ক্লাস উপহার দিতে যাচ্ছি। এমন একটি ক্লাস নিয়ে আমরা আলোচনা করব, যেটা তোমার বেসিকটা স্ট্রং করবে, অর্থনীতির প্রতি তোমার ভালোবাসা তৈরি করে দিবে। তাহলে বন্ধুরা, আমরা এখন অর্থনীতির প্রথম পত্রে একটি গুরুত্বপূর্ণ টপিকস, দ্বিতীয় অধ্যায়ের চাহিদা নিয়ে আলোচনা করব। আমরা অনেকে মনে করে চাহিদা মানে হচ্ছে কোনো কিছু চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা। কিন্তু অর্থনীতিতে শুধুমাত্র চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। কেন বলে না? তোমার কাছে যদি একটি উদাহরণ দিতে হলে পরিষ্কার হবে। যেমন একজন ভিক্ষুক যদি চায় যে সে তার একটা গাড়ি টাকা প্রয়োজন, যেমন একজন ভিক্ষুক চাইতেই পারে, আকাঙ্ক্ষা করতেই পারে সে একটা, যদি একটা প্রাইভেট কার হতো। এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নাম আমরা চাহিদা বলতে পারি না। কারণ চাহিদা হতে হলে সেই গাড়ি ক্রয় করার তার ক্ষমতা থাকতে হবে। এই যে শুধুমাত্র যে আকাঙ্ক্ষা, এই গাড়ি থাকার আকাঙ্ক্ষা, প্রাইভেট কার থাকার আকাঙ্ক্ষা, সেটা এই ভিক্ষুকের জন্য চাহিদা নয়, বরং এটার নাম হবে তার অভাব। তাহলে চাহিদা কখন হবে? যদি ভিক্ষুকটি এই প্রাইভেট কার কেনার আর্থিক সামর্থ্য থাকে, অথবা এই আর্থিক সামর্থ্যের সাথে সাথে যদি সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকে, তাহলে আমরা তাকে চাহিদা বলতে পারি। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটি কথা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে চাহিদা বলে না, বরং সেটাকে আমরা অভাব বলবো। তাহলে চাহিদা কি? কোনো কিছু কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা, এবং সেই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছাকে আমরা চাহিদা বলবো। তাহলে বন্ধুরা, চাহিদা হতে হলে শর্ত তিনটি: কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, সেই দ্রব্য ক্রয়ের আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং সেই দ্রব্য ক্রয় করার জন্য যে আর্থিক সামর্থ্য, সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। যদি সেই ইচ্ছা, মনোবাসনা না থাকে, তাহলে সেটাকে আমরা চাহিদা বলতে পারি না। এই দুইটি টপিকস প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, এই দুইটি টপিকস থেকে যে কোনো একটি পরীক্ষায় এসে থাকে। বন্ধুরা, তাহলে আমরা দেখি চাহিদা সংকোচন কি। আমরা জানি দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত বা ঋণাত্মক। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই যে ঋণাত্মক সম্পর্ক, সেই বিধিকে, দামের সাথে চাহিদার এই যে ঋণাত্মক সম্পর্ক, তাকে চাহিদা বিধি বলে।
তাহলে আমরা দেখে নিলাম দ্রব্যের দামের কারণে চাহিদা হ্রাস বৃদ্ধি করতে পারে, চাহিদা কমতে পারে, বাড়তে পারে। তাহলে চাহিদা সংকোচন কি? যদি দ্রব্যের নিজস্ব দামের কারণে যদি দ্রব্য, তাহলে আমরা এখন চাহিদা সংকোচন এবং প্রসারণ বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। জিরো, এটা হচ্ছে গিয়া কোয়ান্টিটি অফ দা প্রোডাক্ট বা কোয়ান্টিটি অফ দা ডিমান্ড, এটা হচ্ছে কোয়ান্টিটি অফ দা ডিমান্ড। এখন আমরা চিত্রের মাধ্যমে চাহিদা সংকোচন বিষয়টি ক্লিয়ার করব। ভূমিকে চাহিদার পরিমাণ, লম্বকে দ্রব্যের দাম। যখন দ্রব্যের দাম 10 টাকা তখন তার চাহিদার পরিমাণ 5 একক, সেটা আমরা এ বিন্দু দ্বারা প্রকাশ করছি। এখন যদি দ্রব্যের দাম কমে 5 একক হয়, 5 টাকা হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যায়। যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10 একক, সেটা আমরা বি বিন্দু দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ দ্রব্যের নিজস্ব দামের কারণে, দ্রব্যের নিজস্ব দামের কারণে অর্থাৎ দ্রব্যের নিজস্ব দামের কারণে যদি দাম অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম কমার কারণে যদি চাহিদা বাড়ে তখন তাকে আমরা চাহিদার প্রসারণ বলবো। অর্থাৎ দ্রব্যের নিজস্ব দাম কমার কারণে যদি চাহিদা বাড়ে তাহলে আমরা বলবো সেটাকে চাহিদার প্রসারণ। তখন চাহিদার পরিমাণ একই চাহিদা রেখার মধ্যে বিদ্যমান থাকে, তখন চাহিদার পরিমাণটি, তখন এই প্রসারণটি ঘটে চাহিদা রেখা, একই চাহিদা রেখার উপর। শুধুমাত্র কেবলমাত্র চাহিদার বিন্দুটি স্থানান্তরিত হয়, পরিবর্তন হয়। এটাকে চেঞ্জিং অফ দ্য ডিমান্ড বলা হয়। এটাকে চেঞ্জিং অফ দ্য ডিমান্ড, যেমন এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে, চাহিদার পরিমাণ তখন 5 একক থেকে 10 একক হয়েছে। আর যদি চাহিদার ওই দ্রব্যের দামটা বেড়ে যায়, 5 টাকা থেকে 10 টাকা চলে যায়, তখন চাহিদার পরিমাণ স্বাভাবিকভাবে কমে যায়। দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। এই কমার ফলে চাহিদা বিন্দু বি বিন্দু থেকে এ বিন্দু থেকে স্থানান্তরিত হয়ে যাবে, বি বিন্দু থেকে এ বিন্দুতে স্থানান্তরিত হয়ে যাবে। তখন যদি দ্রব্যের দাম নিজস্ব দাম বাড়ার কারণে চাহিদার পরিমাণ কমে যায় তখন তাকে আমরা চাহিদার সংকোচন বলবো। তখন একই চাহিদা রেখার বিন্দু বি থেকে এতে চলে আসবে, বি থেকে এতে চলে আসার নাম চাহিদার সংকোচন, আর এ থেকে বি তে যাওয়ার নাম চাহিদার প্রসারণ। এখন আমরা আলোচনা করব চাহিদার হ্রাস বৃদ্ধি নিয়ে। চাহিদার হ্রাস বৃদ্ধিটি কি? আমরা জানি একটি দ্রব্যের চাহিদা কেবল তার নিজস্ব দামের উপর নির্ভর করে না, অন্যান্য দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, আবহাওয়ার উপর, তার সময়ের উপর, ঋতুর উপর, তার রুচির উপর, তার আয়ের উপর নির্ভর করে। সুতরাং যদি দ্রব্যের নিজস্ব দাম বাড়া বা কমার কারণে চাহিদার পরিবর্তন না হয়ে অন্য কোনো কারণে একটি দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটে, তখন আমরা তাকে চাহিদার হ্রাস অথবা বৃদ্ধি বলবো। দ্রব্যের নিজস্ব দাম স্থির থাকা অবস্থায় যদি অন্য কোনো কারণ বলতে বুঝাচ্ছি চাহিদার অন্যান্য যে নির্ধারকগুলো রয়েছে সেই কোনো নির্ধারকের কারণে চাহিদার পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলবো চাহিদার হ্রাস অথবা বৃদ্ধি। যেমন যদি চাহিদার হ্রাস অথবা বৃদ্ধি ঘটে তখন চাহিদা রেখা, একই চাহিদা রেখার উপর চাহিদা থাকে না। যখন দ্রব্যের দাম 10 টাকা তখন ওই কোনো ব্যক্তির কাছে চাহিদার পরিমাণ 5 একক। এখন যদি দ্রব্যের দাম 10 টাকা অবস্থায় তার কাছে টাকা বেড়ে যায়, দ্যাট মিনস আয়টা বেড়ে যায়, তখন সে বেশি দ্রব্য কিনতে চাইবে। সে তখন 10 একক ধরে নিলাম, সে তখন 10 একক পরিমাণ দ্রব্য কিনতে চাইবে। তখন 10 একক কিনতে চাইলে আমরা একই চাহিদা রেখার এই বিন্দুতে অবস্থান করি, কিন্তু আমরা দাম স্থির রাখতে হবে।
যদি দাম স্থির রাখতে চাই তাহলে এই রেখাটি এদিকে নিয়ে আসতে হবে আর এই রেখাটি এদিকে উপরে নিয়ে আসতে হবে, তখন নতুন একটি চাহিদা বিন্দু সৃষ্টি হয়। তখন এই বিন্দু দিয়ে যদি আমরা একটি রেখা টানি তাহলে নতুন একটি চাহিদা রেখা সৃষ্টি হয়। নতুন চাহিদা রেখা সৃষ্টি হওয়ার নাম হচ্ছে গিয়া চাহিদার রেখার শিফটিং অফ দ্য ডিমান্ড কার্ভ। আগে একই রেখার মধ্যে যদি চাহিদা রেখা বিন্দু স্থানান্তরিত হয় সেটা নাম হলো গিয়া চেঞ্জিং অফ দ্য ডিমান্ড পয়েন্ট, আর যদি ভিন্ন রেখা তৈরি করে সেটার নাম হলো গিয়া সেটার নাম হচ্ছে গিয়া শিফটিং অফ দ্য ডিমান্ড কার্ভ। যদি কোন দ্রব্যের নিজস্ব দামের পরিবর্তন কারণে চাহিদার পরিবর্তন না হয়ে অন্য কোনো কারণে চাহিদার পরিবর্তন ঘটে তখন তাকে আমরা চাহিদার হ্রাস অথবা বৃদ্ধি বলবো। যদি দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্য কোনো কারণে চাহিদা বেড়ে যায় তখন আমরা সেটাকে বলবো আমরা চাহিদার বৃদ্ধি। তখন চাহিদা রেখা বাম থেকে ডান দিকে শিফট করবে। আর যদি চাহিদা কোন দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় অন্য কোনো কারণে ওই দ্রব্যের চাহিদা হ্রাস পায়, দ্যাট মিনস যখন কোন দ্রব্যের দাম 10 টাকা, চাহিদার পরিমাণ 5 একক, এখন যদি কোনো ব্যক্তির কাছে তার আয়টা কমে যায়, 5 টাকা হয়ে যায় তখন সে স্বাভাবিকভাবে সে 5 একক দ্রব্য কিনতে পারবে না, সে 2.5 একক দ্রব্য কিনতে চাইবে। তখন যদি কোন দ্রব্যের দাম 10 টাকা, এখন যদি তার আয় কমে যায় তখন সে আর 5 একক কিনতে পারবে না, তখন তাকে 2 একক অথবা 2.5 একক কিনতে হবে। যেহেতু তার আগে ইনকাম ছিল 10 টাকা, সে আগে 5 একক কিনতো, এখন দাম 10 টাকা রয়েছে কিন্তু এখন চাহিদার পরিমাণটা কমে যায়, তখন নতুন বিন্দু তৈরি হবে এই সি বিন্দু। তখন নতুন একটি চাহিদা রেখা তৈরি করতে হবে, এটাকে বলা হয় চাহিদার হ্রাস। তখন চাহিদা রেখাটি তার পূর্বের স্থান থেকে বাম দিকে স্থানান্তরিত হবে, অর্থাৎ চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। অর্থাৎ চাহিদা যখন কমে যায় তখন হ্রাস ঘটে, তখন চাহিদা রেখা পূর্বের অবস্থা থেকে বাম দিকে সরে আসে। আর চাহিদা যদি বেড়ে যায় তখন চাহিদা রেখা পূর্বের অবস্থানে ডান দিকে যায়।